শ্বশুরমশাইকে খাইয়ে দিয়ে অদ্ভুত কাণ্ড করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা কথা বলতে থাকে ঢালি ইন্সপেক্টরের সাথে। ইন্সপেক্টর তখন বলে, তা এবার কি করব গীতা? গীতা তখন বলে, আপনি একটা কাজ করুন, আপনি ওদের ওপরে কড়া নজর রাখুন, বাকিটা আমি সামলে নিচ্ছি। তখনই ইন্সপেক্টর বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করছি। অন্যদিকে দেখা যায় যে গীতা যখনই বেরোতে যাবে তখনই চলে এসেছে জাগৃতি আর বলে, এই যে এটা তোমার বিয়ের বেনারসি, তোমাকে বিয়ে করতে হবে স্বস্তিককে, আমাদের সবার সামনে স্বস্তিক তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর তখনই গীতা বলে, কেন এই সবের কেন দরকার আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। সাত্বিক তখন বলে, কেন ভয় পাচ্ছ? আমি জানি তোমার সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়নি, তুমি মিথ্যে কথা বলেছো, আর সেটা যে কত বড় মিথ্যে আমি সবার সামনে প্রমাণ করে দেব। গীতা বলে, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন জামাইবাবু। আমি এখানে সবাইকে একটা কথা বলে দিতে চাই, আর সেটা হলো আমি কিন্তু এই সাত্বিক বাবুর কথায় কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসবো না। এত সন্দেহবশত আমি বিয়ে করতে পারবো না। তখনই জাগৃতি বলে, কেন বিয়েতে তোমার এত এরকমভাবে অ্যালার্জি কেন? তুমি যখন স্বস্তিকের হাতে সিঁদুর পরেইছো, আর একটা বার আমাদের সবার সামনে সিঁদুর পরতে অসুবিধা কোথায়? তখনই গীতা বলে, অসুবিধা আছে। আর এই যে জামাইবাবু, আমার দিদি অনেক ভালো মানুষ, আমার দিদিকে যখন বিয়ে করেইছেন তখন সুখে শান্তিতে সংসার করার কথাটা ভাবুন, উল্টো পাল্টা কিছু করার কথা ভাবলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। এরপরেই সাত্বিক তখন বলে, কি করবে তুমি? তুমি চাইলেও কিছু করতে পারবে না আমাকে, কারণ আমি খুব ভালোবাসি তোমাকে, কথাটা মনে রেখো। এরপরে গীতা তখন বলে, আপনার ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই, আর হবেও না। এর মধ্যেই তখনই গিনি বলে, ও তো কথাগুলো ঠিকই বলেছে, ও তোমাকে ভালোবাসে না। তুমি কি জোর করে ভালোবাসা পেতে চাইছো? বুঝতে পারছো না যে ও ভালোবাসে স্বস্তিককে? সাত্বিক তখন বলে, আমি খুব ভালো মতন জানি যে স্বস্তিককে বিয়ে করেইনি গীতা, গীতা শুধু আমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছো? আর এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি। গিনিকে এসে বলে, তোমার বোন যেই বাড়াবাড়িটা করছে সেটা আমি মেনে নিতে পারছি না, জাস্ট মেনে নিতে পারছি না। গিনি তখন বলে, বাবা বাবা গীতা কিন্তু কখনো কারোর খারাপ করেনি, যা করেছে ভালোই করেছে, এটা কেন বুঝতে পারছেন না? অগ্নিজিৎ মুখার্জি বলে, কোন ভালোটা হয়েছে? আমার কোন ভালোটা ও করেছে? সব সময় আমার সাথে এমন একটা ভাব নিয়ে চলে যেন আমি ওর কত বড় শত্রু, আর বেছে বেছে আমার কেসগুলোতে এসেই বাধা দিচ্ছে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। তখনই সাত্বিক বলে, বাবা তুমি চিন্তা করো না, দেখোই না কত কিছু তোমার চোখের সামনে ঘটবে, আর তুমি সেটা দেখতে পারবে। স্বস্তিক লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনে নেয় যে গীতার সাথে আবারও তার বিয়ের ব্যবস্থা করছে সাত্বিক। মনে মনে স্বস্তিক ভাবতে থাকে, এবার কি করব? লেডি সালমান খান যদি আমাকে বিয়ে করতে না চায় তখন কি হবে? অন্যদিকে দেখা যায় ক্ষিতীশ তো চলে গেছে গার্লফ্রেন্ড দোয়েলের বার্থডে সেলিব্রেট করবে বলে, আর একটা বড় কেকেরও আয়োজন করেছে। তখনই গীতা হ্যাপি বার্থডে ক্রিমিনাল বলতে বলতে চলে এসেছে হাততালি দিতে দিতে, যেটা দেখার পর ক্ষিতীশ আর দোয়েল দুজনাই চমকে যায় আর বলে, আপনি আপনি এখানে কি করছেন? আর তখনই গীতা বলে, আমাকে যে আসতেই হতো, আমি না আসলে কি করে হবে? আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করছেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে, সেটা না দেখলে হয়? ক্ষিতীশ বলে, আপনি আমার পেছনে এইভাবে ফেভারের মতন পড়েছেন কেন, কিসের জন্য? আর তখনই গীতা বলে, আপনি একজন ক্রিমিনাল, আর ক্রিমিনালের পেছনে উকিল আর পুলিশ তো পড়বেই, তাই না? আপনি কোনো সৎ ব্যক্তি না, আপনি যে অসৎ কাজগুলো করেছেন তার শাস্তি এবারে আপনি পাবেনই পাবেন। এর মধ্যেই তখনই গীতা এটাও বলে দেয় যে সকালবেলায় স্ত্রীকে মেরে আবার তারপরেই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে গেছেন, জগন্নাথ দেবের দর্শনে গেছিলেন। জগন্নাথ দেবও এইরকম অপরাধীদের দর্শন দেয় না, সেটা কি জানেন? ট্রেনের টিকিট বুকিং করা হয়েছিল, সব কিছুই করা হয়েছে, কিন্তু মারার পর আপনি ফ্লাইটে করে গেছেন। কি ক্ষিতীশবাবু, আমি ঠিক বললাম তো? ক্ষিতীশ তখন বলে, দেখুন আমি কিন্তু জানি না এসব কিছু, আপনি কী সব বলছেন, কী সব গল্প দিচ্ছেন? গীতা তখন বলে, এটা কোনো গল্প নয়, এটা একদম সত্যি কথা, এটা একটা বাস্তব কথা, যেটা আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে গীতা, যে যেভাবেই হোক না কেন এই মানুষটাকে ধরে উচিত শাস্তি দিতে হবে, তবেই দেবরূপার আত্মা শান্তি পাবে। আর তখনই ঢালি ইন্সপেক্টরকে ডাকে আর বলে, নিন এবারে আপনি আপনার কাজটা সমাপ্ত করুন। তারপর ওদের দুজনকে একসাথে দেখে এরকম কয়েকটা ছবি ফোনের মধ্যে তুলে নেয়। তারপরেই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনার ক্লায়েন্ট যিনি কিনা নিরপরাধ,
সেই ক্ষিতীশ বাবুর সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। গার্লফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করছে। সমস্ত সত্যি ধরা পড়ে গেছে। কোর্টের প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি। কি করবেন এবারে আপনি? কিচ্ছু করতে পারবেন না। তার জন্য আমার সমস্ত প্ল্যান রেডি আছে। অগ্নিজিৎ বলে, বাড়াবাড়ি করছো। তুমি কিন্তু বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়িগুলো করো না, আমি আর মেনে নিতে পারছি না। গীতা বলে, দাঁড়ান, বাড়াবাড়ির কি দেখেছেন? এখনো শুরুই হয়নি কিছু, সবে শুরু হবে। বলেই ফোনটা কেটে দেয়। এরপর দোয়েলের জন্য নিয়ে আসা কেকটা নিজেই কেটে খেতে শুরু করে দেয় আর বলে, চকলেট কেক তো দারুণ লাগছে খেতে, বাকিটা আপনারা খেয়ে নিন। এই বলেই গীতা এখান থেকে চলে যায়। আর ক্ষিতীশ কোনো উপায় না পেয়ে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনি তো কিছুই করতে পারছেন না, আর এই মেয়েটা আমার পিছনে পড়ে রয়েছে। কেন কেন হবে বলুন তো এমনটা? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি চিন্তা করবেন না, আপনাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। আমি যখন বলেছি গীতা কিচ্ছু করতে পারবে না, তো পারবে না। গীতার কোনো কিছু করার ক্ষমতাই নেই। সমস্ত দিক থেকে আমি ওকে আটকে দেব। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে আর গীতা সেই সীমা পেরিয়ে যাচ্ছে। প্রত্যেকবার আমাকে অপদস্থ করার প্ল্যান করছে। এরপরে ও আর ছাড়া পাবে না, কিছুতেই না। এর মধ্যে গিনি তখন বলে, সাত্বিক তুমি আমার কথাটা শোনো, একবার শোনো। তুমি দয়া করে গীতার পেছনে এরকমভাবে ঘুরো না। কেন করছো এমনটা? তোমাকে বললেও তুমি কোনো কথা শুনতে চাইছো না। সাত্বিক তখন বলে, বললাম না, আমি কোনোভাবেই সরব না, কারণ আমি জানি গীতা বিয়ে করেইনি স্বস্তিককে, ওদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। গিনি তো ভয় পেয়ে যায় আর ভাবে এইবার হয়তো সাত্বিক সত্যিই গিনিকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে গীতা বাড়িতে এসে রীতিমতো সাজতে শুরু করে আর যখনই সিঁদুর পরে তখনই লেডি সালমান খানকে দেখে অবাক হয়ে যায় স্বস্তিক আর বলে, লেডি সালমান খান, সিঁদুরটা পরার পর আপনার মুখটাই পুরো বদলে গেল। আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর তখন লেডি সালমান খান বলে, কেন পরছি আমি সিঁদুর? এখানকার এই সিঁদুরের মূল্যটাই বা কি? আমি বুঝতে পারছি না আমি কোন গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। আমি যদি একবার জানতাম, যদি একটা বার আন্দাজ পেতাম যে আপনি হলেন অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলে, কখনো আমি এই বাড়িতে আসতাম না। স্বস্তিক তখন বলে, আমি জানি আপনি কখনো এই বাড়িতে আসতেন না। বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। সবাই খাচ্ছে এখন, দয়া করে একটু আস্তে কথা বলুন। কথাগুলো শুনে ফেললে কিন্তু খুব সমস্যায় পড়বো লেডি সালমান খান। তখনই গীতা বলে, আমি আর পারছি না, আমি আর সত্যি এই নাটকটা চালিয়ে যেতে পারছি না। আমার জামাইবাবু আপনার আর আমার বিয়ের ব্যবস্থা করেছে, জানি না কি করব, কি করে এই বিয়েটা আটকাবো। সমস্ত কিছু ভাবনা চিন্তার বাইরে হয়ে যাচ্ছে। আর এর মধ্যেই পরের দিন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি খেতে চায় না, কারণ কোর্টে কেস হেরে গেছে। আর তারপরে গীতা তখন বলে, খাবেন না কেন আপনি? আপনাকে খেতেই হবে, খান বলছি, হা করুন। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি খেতেই চায় না। আর গীতা তখন বলে, আপনি কেস হেরেছেন কারণ আপনি ভালো করে কেসটা স্টাডি করেননি, পড়াশোনাটা আপনি করেননি, বুঝলেন তো? এই বলেই অগ্নিজিৎ মুখার্জি বললে, আপনি আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন না, বুঝতে পেরেছেন অ্যাডভোকেট গাঙ্গুলি? আর তখন অ্যাডভোকেট গাঙ্গুলি এসে ভাত মেখে অগ্নিজিৎ মুখার্জিকে মুখে পুরো পুড়ে দিয়েছে, যেটা দেখার পর বাড়ির প্রত্যেকটা মানুষ পুরো চমকে যায়।